দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি সেরা 10। আর প্রথমেই যে খবর দিকে নজর রাখতে হচ্ছে ফের শহর কলকাতায় অগ্নিকাণ্ডের ঘটনা। যেমনটা জানা যাচ্ছে একটি প্লাস্টিকের কারখানায় সেখানে এই আগুন লেগেছে এবং ভয়াবহ তার রূপ। ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন। যেমনটা জানা যাচ্ছে দমকলের 10টা ইঞ্জিন এখনো পর্যন্ত গিয়ে পৌঁছেছে ঘটনাস্থলে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে। কি পরিস্থিতি এই মুহূর্তে, কিভাবে লাগলো আগুন, বিস্তারিত জানবো। রিয়া মাঝি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। রিয়া, কি জানা যাচ্ছে? দেখো, ইতিমধ্যে জানিয়ে রাখছে পশ্চিমবঙ্গের প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন ইতিমধ্যেই কিন্তু সেখানে দমকল 10টি ইঞ্জিনকে পৌঁছেছে এবং তোমাকে জানিয়ে আরো ইঞ্জিন সেখানে পাঠানো হচ্ছে। কারণ এর আগেও দেখেছি যে চৌবাগা এলাকায় সেখানে একাধিক লেদার কারখানা বা একাধিক যে প্লাস্টিক কারখানা, কেমিক্যাল কারখানা, সেই সব জায়গায় কিন্তু আগুন লাগতে দেখা গিয়েছে। এবং এর আবারও আরো একবার সেখানে অর্থাৎ পশ্চিম চৌবাগার প্লাস্টিক কারখানায় আগুন এবং সেখানে ইতিমধ্যেই 10টি ইঞ্জিন গিয়ে পৌঁছেছে এবং কালো ধোঁয়ায় রীতিমতো এলাকাটা কিন্তু ছেয়ে গিয়েছে। এবং দমকল কর্মীরা যেমনটা প্রাথমিক অনুমান করছে যে সেখানে কেমিক্যাল মজুত রাখা হয়েছিল। যেহেতু প্লাস্টিকের কারখানা প্রচুর পরিমাণে কেমিক্যাল দাহ্য পদার্থ সেখানে মজুত ছিল এবং সেই কারণেই কিন্তু সেখানে আগুন ছড়িয়ে পড়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। সেই কারণের জন্য সেখানে আরো ইঞ্জিন পাঠানো হচ্ছে। প্রধান যে লক্ষ্য, প্রথমেই কিন্তু আগুনটাকে অ্যারেস্ট করা যাতে ছড়িয়ে না পড়ে, সেই বিষয়টাই কিন্তু প্রধান লক্ষ্য। এবং যেহেতু প্লাস্টিক কারখানা সেই কারণের জন্য কিন্তু আগুন ছড়িয়ে পড়ার প্রবল একটি সম্ভাবনা রয়েছে এবং রীতিমতো কালো ধোঁয়ায় পুরো জায়গাটা ছেয়ে গিয়েছে এবং আশেপাশে কিন্তু রেসিডেন্সিয়াল বিল্ডিং রয়েছে। সেই কারণের জন্য যাতে আগুন ছড়িয়ে না পড়ে সেই দিকটা কিন্তু আগে দেখা হচ্ছে। এবং পাশাপাশি যারা স্থানীয় বাসিন্দারা, আশেপাশে যে ঘর রয়েছে সেখান থেকে স্থানীয় বাসিন্দাদের খালি করা হচ্ছে এবং স্থানীয় বাসিন্দা তারাও কিন্তু রীতিমতো দমকল কর্মীদের সঙ্গে হাত লাগিয়েছে এবং আগুন যে অ্যারেস্ট করার কাজ সেটা কিন্তু চালাচ্ছে দমকল কর্মীরা। তবে একদম আগুনের উৎসস্থল সেখান অব্দি গিয়ে পৌঁছাতে পারছে না, কারণ কালো ধোঁয়ায় পুরো জায়গাটা ঢেকে গিয়েছে সেই কারণের জন্য। তবে আগুন অ্যারেস্ট করার কিন্তু ক্রমাগত তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। 10টা ইঞ্জিন এসেছে, আরো ইঞ্জিন কিন্তু এখানে পাঠানো হচ্ছে বলে এমনটাই জানা যাচ্ছে। রিয়া, যে বিষয়টা জানতে চাইবো, ঠিক কটা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো এবং এই যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তাতে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর? দেখো, এখনো অব্দি হতাহতের কোন রকম খবর নেই, তবে ক্ষয়ক্ষতি প্রচুর হচ্ছে সেটা কিন্তু আগুনের যে লেভেল শিকার সেটা দেখেই কিন্তু কার্যত স্পষ্ট হওয়া যাচ্ছে। তোমাকে জানিয়ে প্লাস্টিক কারখানা সেই কারণের জন্যই কিন্তু সেখানে আগুনটা লেগেছে। তারপরে যে সেই জায়গায় অর্থাৎ যেখানে আগুনের উৎসস্থল সেই জায়গাটা যে পুরো ছাই হয়ে যাবে সেটা বলাই চলে। কারণ হচ্ছে যে প্লাস্টিক কারখানা সেখানে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুদ রয়েছে বলেই কিন্তু দমকল কর্মীরা তারা জানাচ্ছে। এবং একই সঙ্গে প্লাস্টিক কারখানা সেই কারণে সেখানে কেমিক্যাল মজুদ থাকতে পারে এবং খুব স্বাভাবিকভাবে কেমিক্যাল মজুদ রয়েছে। সেই কারণে জন্য সেটা থেকে কার্যত পরিষ্কার হওয়া যাচ্ছে যে কেমিক্যাল মজুদ রয়েছে, সেই কারণের জন্য দাউ দাউ করে বলছে। এবং এই জায়গা থেকেই কিন্তু দমকল কর্মীরা প্রথমে অ্যারেস্ট করার চেষ্টা করছে যাতে কোনোভাবেই ছড়িয়ে না, কারণ যেহেতু প্লাস্টিক কারখানা সেই সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে এবং সেই কারণের জন্যই আগুন যাতে ছড়িয়ে না পারে সেটাই কিন্তু প্রধান লক্ষ্য। তবে আগুনের যে উৎসস্থল সেখান অব্দি পৌঁছাতে পারছে না, কারণ আগুন এতটাই বেশি এবং এতটাই কালো ধোঁয়ায় পুরো জায়গাটা ছেয়ে গিয়েছে। এবং এই কারণের জন্য 10টা যে ইঞ্জিন এখনো অব্দি রয়েছে বিভিন্ন জায়গা থেকে ইঞ্জিন তারা রেখে এবং পোস্ট পাইপের সাহায্যে আগুনকে নিয়ন্ত্রণে আনার ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে। বেশ, আপাতত ধন্যবাদ তোমায়। নজর রাখো পরিস্থিতির দিকে, পরবর্তী সময় আবারও আপডেট নেব। রিয়া মাঝি আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। সেই এক্সক্লুসিভ ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি, যেখানে বাইপাসের ধারে আনন্দপুরে সেখানেই প্লাস্টিক কারখানাতে আগুন কেমিক্যাল রাখার ছিল সেখানে এবং সেখান থেকেই মূলত এই আগুন ধরতে পারে তেমনটাই কিন্তু এখনো পর্যন্ত প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। ঘটনাস্থলে ইতিমধ্যে গিয়ে পৌঁছেছে দমকলের 10টি ইঞ্জিন। কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকায় এবং আগুন যাতে চারিদিকে ছড়িয়ে না পড়ে, আগুনকে অ্যারেস্ট করা যত সম্ভব হয় সেই তৎপরতার সঙ্গে কিন্তু এই মুহূর্তে দমকল বাহিনী তারা কাজ চালিয়ে যাচ্ছে। আসবো পরের খবরে। 53 বছর পর এবারের পুরীর রথযাত্রা দুদিনে।
আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে রথযাত্রা উৎসব। রবিবার ভোর ৩:৪৪ থেকে সোমবার ভোর ৪:১৪ পর্যন্ত থাকছে দ্বিতীয়া তিথি। পুরীর জগন্নাথ মন্দির থেকে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার রথ বের হয় আজ বিকেলে। মাসির বাড়ি গুন্ডিচার উদ্দেশ্যে রওনা হয়েই তিনটি রথ কিছুটা এগিয়েই আজ থেমে যাবে। সোমবার আবারও রওনা দেবে এই তিনটি রথ। তিথি নক্ষত্রের হিসেবে এবারের পুরীর রথযাত্রা দুদিনে। সর্বার্থ সিদ্ধ যোগে রথযাত্রার মধ্যেই হবে নব যৌবন বেশ এবং নেত্র উৎসব। রাজ্যেও জমজমাট রথযাত্রা উৎসব। রাজ্যের ঐতিহ্যশালী রথযাত্রাগুলি ঘিরে জমজমাট ভক্তদের ভিড়। কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নজরদারি সর্বত্র। স্থানীয় পর্যায়েও প্রায় সব এলাকাতেই পালিত হয়েছে জগন্নাথ দেবের মাসির বাড়ি যাত্রা উৎসব। পুরীর পরেই ভারতের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা হয় হুগলির মাহেশে। ভোর থেকেই জগন্নাথের দর্শনের জন্য মন্দিরে ভক্তদের ভিড়। ৬২৮ বছরের এই রথযাত্রা উপলক্ষে ভোর ৫টায় মঙ্গল আরতির পর হয় ভোগ নিবেদন। এরপর সকাল ৮টায় মূল মন্দির থেকে বের করা হয় জগন্নাথ, বলরাম, সুভদ্রার বিগ্রহ। মন্দিরের চাতালে থেকেই ভক্তদের দর্শন হয়, চলে পূজাপাঠ। দুপুর ২টো নাগাদ দামোদর অর্থাৎ নারায়ণ সহ জগন্নাথ, বলরাম, সুভদ্রার বিগ্রহ রথে তোলা হয় পুজো পাঠের মাধ্যমে। পরে বিকেল ৪:৩০ নাগাদ টান পড়ে রথের রশিতে। ১২ চাকা বিশিষ্ট ৫০ ফুট উচ্চতার এই রথ ভক্তরা টেনে নিয়ে যান প্রায় ৯০০ মিটার দূরে মাসির বাড়িতে। লক্ষাধিক ভক্তের সমাগমের কথা মাথায় রেখে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, চলে সিসিটিভিতে নজরদারি। রাজাপুর জগন্নাথ মন্দির থেকে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা মায়াপুর ইস্কনের উদ্দেশ্যে রওনা দেয়। রথযাত্রায় উপস্থিত হন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ থেকে শুরু করে জেলা সভাধিপতি ও জেলার উচ্চপদস্থ আধিকারিকরা। পুরো মায়াপুর মন্দির চত্বর কঠোর নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়। প্রায় ৩০০ বছরের পুরনো গুপ্তিপাড়ার রথযাত্রা। বছরের অন্য সময়ে ঐতিহ্যপূর্ণ বৃন্দাবন চন্দ্র মঠের পাশে বছরভর এই রথ টিনের খাঁচায় ভরা থাকে। এই রথ ৪ তলা, উচ্চতা প্রায় ৩৬ ফুট, দৈর্ঘ্য ও প্রস্থ ৩৪ ফুট করে। আগে ১২টা চূড়া ছিল, বর্তমানে ৯টি চূড়া। বৃন্দাবন মন্দির থেকে জগন্নাথ, বলরাম আর সুভদ্রা রথে চড়ে যান প্রায় ১ কিলোমিটার দূরে গোসাইগঞ্জ বড় বাজারের মাসির বাড়িতে। গুপ্তিপাড়া রথযাত্রার একটি নিজস্ব বিশেষত্ব হল ভান্ডার লুট। উল্টো রথের আগের দিন হয় ভান্ডার লুট। গুপ্তিপাড়া রথযাত্রাকে কেন্দ্র করে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। উচ্চপদস্থ পুলিশ আধিকারিক কড়া নজরদারি রথযাত্রা করা হয়। উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের কড়া নজরদারিতে রথযাত্রা হয়। ড্রোন ক্যামেরায় চলে নজরদারি। গুপ্তিপাড়ার রথে উপস্থিত ছিলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, বিধায়ক অসীমা পাত্র, সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা। মহিষাদলের রথযাত্রা এই বছর ২৫০তম বর্ষে পদার্পণ করল। রানী জানকী দেবীর আমলে ১৭৭৬ সালে নির্মিত হয় এই রথ। পুরী মাহেশের পরেই আসে মহিষাদল রথের নাম। জানকী দেবীর আমলে চালু না হলেও তার পরবর্তী বংশধর মতিলাল পাড়ের সময় চালু হয় রথযাত্রা। ভারতের একমাত্র কাঠের রথ এই মহিষাদলের রথ। এই রথযাত্রার আরেক বিশেষত্ব হল জগন্নাথ দেবের সঙ্গে বলরাম এবং সুভদ্রা থাকেন না রথে, থাকেন রাজবাড়ির কুলদেবতা এবং রাজবাড়ির শালগ্রাম শিলা শ্রীধরজিউ। কলকাতা টিভি। সেরা দশা এখন সময় একটা ছোট্ট বিরতির। অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। সেরা 10 নিয়ে ফিরে এলাম বিরতির পর। টানা বৃষ্টিতে ব্যাপক দুর্যোগ উত্তর ও উত্তর পূর্ব ভারতে। স্থগিত অমরনাথ এবং চারধাম যাত্রা। উত্তর ভারতের বেশিরভাগ নদী বিপদসীমার ওপর দিয়ে বইছে। উত্তরাখণ্ডে জারি করা হয়েছে লাল সতর্কতা, পিছিয়ে নেই উত্তর পূর্ব ভারতও। বন্যা পরিস্থিতি অসম এবং মণিপুরে। কয়েক লক্ষ লোক ক্ষতিগ্রস্ত এই দুই রাজ্যে। টানা বৃষ্টিতে ধস নেমেছে মেঘালয়। জম্মু কাশ্মীর অমরনাথে যাত্রার পর উত্তরাখণ্ডের চারধাম যাত্রাও এবার সাময়িকভাবে স্থগিত করা হলো। পুণ্যার্থীরা যে যেখানে আছেন তাদের সেখানেই দাঁড়িয়ে যেতে বলা হয়েছে। মৌসুম ভবন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে উত্তরাখণ্ডের সব জেলায়। জারি হয়েছে লাল সতর্কতা। 10 মে থেকে চারধাম যাত্রা শুরু হয়েছে, চলবে নভেম্বর পর্যন্ত। মৌসুম ভবনের পূর্বাভাস অনুযায়ী 7 এবং 8 জুলাই উত্তরাখণ্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কুমায়ুন, পাউরি, চামোলি, রুদ্রপ্রয়াগে লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দেহরাদুন, হরিদ্বার, তেহরির মতো জেলায় রয়েছে কমলা সতর্কতা। এই
পরিস্থিতিতে পাহাড়ি রাস্তায় ধস নামার সম্ভাবনা প্রবল। নদীগুলির জলও বাড়তে শুরু করেছে। একাধিক নদীর জল বিপদসীমা ছুঁই ছুঁই করছে ইতিমধ্যে। ফলে পূর্ণার্থীদের সুরক্ষার কথা মাথায় রেখেই চারধাম যাত্রা সাময়িক বন্ধের সিদ্ধান্ত নিয়েছে উত্তরাখণ্ড প্রশাসন। ঋষিকেশ এবং দেবপ্রয়াগ সংলগ্ন টোটাগঠিতে ধস নেমে রাস্তা বন্ধ। রামনগর থেকে রানীক্ষেতের পথে সেতু ভেঙে রাস্তা বন্ধ। আবহাওয়ার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে অমরনাথ যাত্রাও। ভারী বৃষ্টির ফলে রাস্তার বেশ কয়েকটি জায়গায় ধস নেমেছে। পূর্ণার্থীদের নিরাপত্তার কথা ভেবে তারপরেই সাময়িকভাবে যাত্রা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। প্রশাসন সূত্রে খবর, বৃহস্পতিবার জম্মু থেকে ৫,৬০০ পূর্ণার্থী বালতাল এবং পহেলগাঁও বেস ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু শুক্রবার থেকে ভারী বৃষ্টি শুরু হয়। কয়েক জায়গায় ধস নামায় রাস্তা বসে যায়। ফলে ওই দুই বেস ক্যাম্প থেকে আর এগোতে নিষেধ করা হয়েছে পূর্ণার্থীদের। হিমাচল প্রদেশে বৃষ্টির প্রভাবে ধস। সিমলায় রোহানের কাছে ৭০৭ নম্বর জাতীয় সড়কে ধস নেমে রাস্তা বন্ধ। গোটা রাজ্যে প্রায় ৮০টি রাস্তা বন্ধ হয়েছে। বন্যা পরিস্থিতি ভয়াবহ উত্তর পূর্ব ভারতেও। অসমে বন্যা পরিস্থিতি ক্রমে আরও ভয়াবহ আকার নিচ্ছে। ৩০টি জেলায় ২৪ লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত জেলাগুলির মধ্যে রয়েছে কাছাড়, কামরূপ, ধুবড়ী, নগাঁও, গোয়ালপাড়া, বারপেটা, ডিব্রুগড়, বঙ্গাইগাঁও, লখিমপুর, জোরহাট, কোকরাঝাড়, করিমগঞ্জ এবং তিনসুকিয়া। বন্যা পরিস্থিতির পর্যালোচনা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কথা বলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার এবং ত্রাণ বন্টনে যুদ্ধকালীন পরিস্থিতির সঙ্গে কাজ করছে। টানা বৃষ্টিতে ভূমিধসের প্রাণহানির ঘটনা ঘটছে অসম, মণিপুর এবং মেঘালয়ে। মণিপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ১,৮৮,০০০ মানুষ। প্রায় ২৪,০০০ বাড়ি ভেঙে পড়েছে। ৫৬টি ত্রাণ শিবির খোলা হয়েছে। ১৮,০০০ মানুষকে এখনো পর্যন্ত উদ্ধার করা হয়েছে। কলকাতা টিভি। সেরা ১০ এখন সময় আরো একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। সেরা ১০ নিয়ে ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো উত্তরবঙ্গের দিকে, কারণ সেখানে এখন কিছুটা হলেও বৃষ্টি কমেছে। তবে উত্তরবঙ্গে আতঙ্ক এখনো কমেনি। রবিবার রোদের দেখা মিলেছে হাসিমারা, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে। তবে জল নামেনি অনেক জায়গাতেই। শনিবার রাতের পর থেকে সেভাবে আর বৃষ্টি না হওয়ায় পরিস্থিতি আপাতত স্বাভাবিক রয়েছে হাসিমারায়। রবিবার সকালে দেখা মিলেছে রোদে। জলস্তর নামলেও আতঙ্ক কমেনি এলাকাবাসী। জলমগ্ন এলাকার জল নামাতে প্রশাসনের হস্তক্ষেপের দাবি তুলেছেন তারা। আলিপুরদুয়ারেও কয়েকদিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পর রবিবার সকালে দেখা মিলেছে রোদে। তবে কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে এখনো জলমগ্ন হয়ে রয়েছে আলিপুরদুয়ার শহরের একাধিক এলাকা। পাশাপাশি ভুটান পাহাড়ে লাগাতার বৃষ্টির ফলে জলস্তর বেড়েছে তোরসা, কালজনিক সহ একাধিক নদী। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে মাদারিহাট থেকে টোটোপাড়া সহ একাধিক অঞ্চলের সঙ্গে। নদীর জল ঢুকেছে সেন্ট্রাল ডুয়ার্স চা বাগানেও। লাগাতার বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি তৈরি হলো জলপাইগুড়ি শহরের ১ ও ২৫ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকায়। শনিবার করলা নদীর জল বাড়তেই নিচ মাঠ, পরেশ মিত্র কলোনি এলাকায় হু হু করে নদীর জল ঢুকতে শুরু করেছে। বন্যা পরিস্থিতি তৈরি হতেই প্রশাসন ও পুরসভার তরফে এলাকা থেকে বাসিন্দাদের উদ্ধার কাজ শুরু হয়। জলদাপাড়া অভয়ারণ্যের সীসামারা নদীর জল ফুঁসছে। বাঁধ ভেঙে গ্রামে ঢুকে পড়েছে সীসামারার জল। ভুটান থেকে বয়ে আসা জল সীসামারা এলাকার ত্রাসে পরিণত হয়েছে। জঙ্গল থেকে অনেক গাছ ভেসে আসায় পরিস্থিতি আরও আশঙ্কাজনক হয়ে উঠেছে। লাগাতার বৃষ্টির জেরে জলমগ্ন মঙ্গলবাড়ি বাজার সহ সংলগ্ন এলাকার বেশ কয়েকটি বাড়ি। জল বইছে রাস্তার উপর দিয়ে। এলাকার একটি অঙ্গনবাড়ি কেন্দ্রও জলমগ্ন হয়ে পড়েছে, যার জেরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। মাটিয়ালি বাতাবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই এলাকায় প্রতি বছর বর্ষায় এই সমস্যা হয় বলে অভিযোগ তাদের। ডুডুয়ার গ্রাসে ধূপগুড়ির ১০টি বাড়ি। নদী বাঁধের দাবিতে সোচ্চার সাঁকুয়াঝোড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সোনাখালীর বাসিন্দারা। তাদের অভিযোগ, এর আগে ধূপগুড়ি মহকুমা শাসক ও সেচ দপ্তরের আধিকারিকরা এলাকা পরিদর্শন করে গিয়েছিলেন, তবে বাঁধ তৈরি হয়নি। লাগাতার বৃষ্টির জেরে যাতায়াতের সমস্যা দার্জিলিংয়ে। জল জমে বন্ধ রয়েছে একাধিক রাস্তা। বৃষ্টির জেরে বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক। রবিঝোড়া থেকে তিস্তা বাজার পর্যন্ত রাস্তা সারাইয়ের জন্য বন্ধ। সমস্যা বেড়েছে এলাকাবাসীর। রংপো থেকে লাভা এবং কালিম্পং থেকে মানসং পর্যন্ত যাওয়ার রাস্তা জলমগ্ন হলেও খোলা রয়েছে। ভয়াবহ নদী ভাঙনে দিশাহারা মালদার রতুয়া ১ নম্বর ব্লকের মহানন্দাটোলা ও বিলাইমারি অঞ্চলের খাসমহল ও ভাসারামটোলার বাসিন্দারা।
গত এক সপ্তাহ ধরে ফুলহরের ভাঙনে ভিটে মাটি হারিয়েছে শতাধিক পরিবার। আরও প্রায় ৩০০ পরিবার ভাঙনের হাত থেকে বাঁচতে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে অন্যত্র সরে গেছে। রদুয়া ১ নম্বর ব্লকের মহানন্দা টোলা ও বিলাইমারির খাসমহলে কোশি নদীর জল মিশছে ফুলহরে। ফলে ফুলহরের ভয়ঙ্কর জলরাশি ধাক্কা মারছে খাসমহলের ভাসারাম টোলায়। এতেই বাড়ছে ভাঙনের আতঙ্ক। কলকাতা টিভি। এক নাগাড়ে বৃষ্টিতে বন্যা পরিস্থিতি নেপালে। টানা ৩৬ ঘন্টা বৃষ্টিতে মৃত্যু হয়েছে ১১ জনের, নিখোঁজ ৮ জন। বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থাও। তৎপরতার সঙ্গে চলছে উদ্ধার কাজ। ৩৬ ঘন্টা টানা বৃষ্টি, ভূমিধস, বন্যা, প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত নেপাল। কোথাও আর্তনাদ, কোথাও স্বজন হারানোর কান্না। মৃত্যু হয়েছে অন্তত ১১ জনের, নিখোঁজ ৮ জন। জাতীয় সড়ক সহ একাধিক রাস্তা বিচ্ছিন্ন। নেপাল পুলিশের তরফ থেকে জানানো হয়েছে উদ্ধারকর্মীরা ভূমিধস পরিষ্কার করছেন। সড়কগুলি দ্রুত খোলার চেষ্টা করা হচ্ছে। অত্যাধুনিক সরঞ্জাম দিয়ে ধ্বংসাবশেষ পরিষ্কার করা হচ্ছে। দক্ষিণ পূর্ব নেপালের কোশি নদী, যা প্রায় প্রত্যেক বছরই রাজ্যের পূর্বাঞ্চলীয় বিহার রাজ্যে মারাত্মক বন্যার সৃষ্টি করে, বর্তমানে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রবিবার সকাল ৯টায় কোশি নদীর জলের প্রবাহ ছিল প্রতি সেকেন্ডে ৩,৬৯,০০০ কিউসেক, যা তার স্বাভাবিক প্রবাহ ১,৫০,০০০ কিউসেকের অনেক বেশি। কোশি ব্যারাজের ৫৬টি সুইচ গেট খোলা হয়েছে জল নিষ্কাশনের জন্য, যেখানে স্বাভাবিক পরিস্থিতিতে প্রায় ১০ থেকে ১২টি গেট খোলা থাকে। পশ্চিমে নারায়ণী, রাপ্তি এবং মহাকালী নদীতে জলপ্রবাহ বাড়ছে বলে জানা যাচ্ছে। গত মাসে অর্থাৎ জুনে ভূমিধস, বন্যা এবং বজ্রপাতের কারণে নেপাল জুড়ে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। আবারও প্রকৃতির রোষে নেপাল। কলকাতা টিভি। সেরা ১০ আজকের মতন এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য চোখ থাক কলকাতা টিভিতে। রাত দিন ৭ দিন।